সর্বশক্তি দিয়ে লড়বে বিহারে। ৮০ দশক পর্যন্ত তারা ভোট দিতে পারতেন না, সংবিধানে ভোটিং রাইটটা ছিল, লোকে আর এনডিএ লিখছে না, এনডিএর আগে একটা গয় হর্ষ যুক্ত করে দিচ্ছে, গুন্ডা রাজ হয়ে যাচ্ছে। যেখানে যেখানে আমরা লড়ি সারা আশপাশে পুরো ইন্ডিয়া জোটের রেজাল্ট ভালো হয়ে যায়। নমস্কার, আমি পরঞ্জয় গুহ ঠাকুর। আমি আজকে বসে আছি শ্রী দীপঙ্কর ভট্টাচার্যের পাশে, সাধারণ সচিব, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট লেনিনিস্ট লিবারেশন, দিল্লির মিনাবাগে। দীপঙ্কর, অনেক ধন্যবাদ, আপনি আপনার সময় দিলেন। এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই যে কে ভোট দেবে বা ভোটের কার নাম থাকবে কার নাম থাকবে না, আপনারা তো বলেছেন পরিষ্কার এটা একটা ভোট বন্দি, মানে লোকেরা যারা ভোট যাতে ভোট না দিতে পারে, এইটাই হলো আসল উদ্দেশ্য সরকার এবং নির্বাচন আয়োগের। আমরা দেখেছি নভেম্বর 2024 কিভাবে মহারাষ্ট্রে 40 লক্ষ নতুন ভোটার চলে এলো। ভোটারের সংখ্যা বেশি, 18 বছর বয়স, মানুষের সংখ্যা কম। 5টার পর হঠাৎ লোকেরা ভোট দিতে আসছে। 12,000 বুথে আমরা দেখছি অদ্ভুতভাবে ভোটিং পার্সেন্টেজটা বেড়ে গেল। তো মহারাষ্ট্রে যেই ধরনের কারচুপি হয়েছিল, এবার কি মনে হয় বিহারে বিধানসভা নির্বাচনের আগে কয়েক মাস এখনো আছে, অক্টোবর নভেম্বরে, কেন্দ্র সরকার, নরেন্দ্র মোদী সরকার, ওদের সঙ্গে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, নির্বাচন আয়োগ সফল হবে বা পারবে করতে? চেষ্টাটা তাই। মহারাষ্ট্রে যেটা করেছে সেটা পর্দার আড়ালে করেছে। বিহারে ওরা ভেবেছিল যে আমরা খোলাখুলিভাবে একটা অভিযানের নাম করে কাজটা করব। ইনফ্যাক্ট আমরা যখন ইলেকশন কমিশনের সাথে দেখা করতে গিয়েছিলাম, তো ইলেকশন কমিশন, এটা চিফ ইলেকশন কমিশনার এই কথাটাই বলছিলেন যে মহারাষ্ট্র নিয়ে অনেক বিতর্ক হয়েছে, মহারাষ্ট্র নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, আর তাই আমি বিহারে এটা করছি। আমি বললাম, মহারাষ্ট্রে যে প্রশ্ন উঠেছে তার জবাব আপনাকে মহারাষ্ট্রে দিতে হবে। মহারাষ্ট্রে অ্যাডাল্ট পপুলেশনের থেকে বেশি আপনি ভোটার লিস্ট বানিয়ে দিয়েছেন, আর তার জবাবটা বিহারে আপনি 2 কোটি লোকের নাম ভোটার লিস্ট থেকে সরিয়ে দিতে মহারাষ্ট্রে জবাবটা হবে না। এটা তো কোনো ব্যালেন্সিং গেম নয়। এখন একটা জিনিস আমি বলবো যে বিহার কিন্তু দেখুন মহারাষ্ট্র থেকে আলাদা। বিহারে 24 তারিখে সার্কুলার এসছে, ঠিক নোটবন্দির মতো, আর 25 তারিখ থেকেই যখনই বিহারের লোক টের পেয়েছে, একটু টের পেতে বুঝতে সময় লেগেছে যে এক্স্যাক্টলি ব্যাপারটা কি হচ্ছে, কিন্তু যখনই লোকে টের পেয়েছে, বুঝতে পেরেছে, লোকে কিন্তু এ ব্যাপারে পুরো রাস্তায় আছে, আন্দোলনে আছে। ফলে অত সহজে বিহারে এটা হবে না। বিহারের মানুষের অভিজ্ঞতা আছে, বিশেষ করে বিহারের দলিত, ভূমিহীন, সব থেকে উৎপীড়িত মানে জাতির মানুষদের, যে 80 দশক পর্যন্ত তারা ভোট দিতে পারতেন না, সংবিধানে ভোটিং রাইটটা ছিল, ভোটার লিস্টেও নামগুলো থাকতো, তখন আমরা বলতাম বুথ ক্যাপচারিং, তখন সেটাকে আমরা বলতাম বুথ ক্যাপচারিং, যার ফলে সামন্ততান্ত্রিক জমিদার তারা ভোটটা দিত, সাধারণ মানুষ ভোটটা দিতে পারতো না। এবারে লোকে যেটা দেখছে যে বুথ কবজার বদলে ভোটার লিস্টটাই কবজা করে নেওয়ার চেষ্টা হচ্ছে, ভোটার লিস্ট থেকেই নামগুলো বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। তো লোকে কিন্তু এই গণতান্ত্রিক অধিকারটা রক্ষা করার জন্য সর্বশক্তি দিয়ে লড়বে বিহার লড়বে। এবং আমি মনে করি যে যখন আপনি একটা জিনিসকে যদি লড়াইয়ের ইচ্ছা শক্তি যদি থাকে, সমস্যাটাকে যদি বোঝা যায়, তাহলে কিন্তু সেটা হচ্ছে প্রথম পদক্ষেপ, সব থেকে বড়। এবং বিহার বারবার লড়েছে, বিহার স্বাধীনতা আন্দোলনের সময় লড়েছে, এমার্জেন্সি এসছে 75-এ, বিহার 74-এ আন্দোলন করেছে, বুঝতে পেরেছে যে এমার্জেন্সির মতো কিছুটা আসতে চলেছে, এমার্জেন্সির সময়ে নির্বাচনে বিহার লড়েছে। বিহার যখনই ভারতবর্ষে মনে হয়েছে যে সংরক্ষণ নিয়ে বিপন্ন, বিহার তার পক্ষে দাঁড়িয়েছে, সামাজিক ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে, আডবাণী রথের বিরুদ্ধে বিহার রুখে দাঁড়িয়েছে। তো বিহার রুখে দাঁড়াবে, এবং আমার তো আশা আছে যেটা মহারাষ্ট্র বা হরিয়ানাতে হয়েছে, এটা এবারে বিহারে এসে এই অশ্বমেধের ঘোড়া, অশ্বমেধকে বিহার আটকে দেবে। এই আপনি লালকৃষ্ণ আডবাণীর রথের কথা বললেন, এটা লালু প্রসাদ বন্ধ করে দিয়েছিল, তারপরে আপনি জানেন ওকে তো কত বছর জেল খাটতে হয়েছিল, কতটা দুর্বল হয়ে গেছেন। আজকে ওর যে রাজনৈতিক দল রাষ্ট্রীয় জনতা দল, এটা ছেলে তেজস্বী চালাচ্ছে। আপনাদের দল সিপিআই মালে, অন্য বাম দল, কংগ্রেস পার্টি এবং আরজেডি, আপনারা একসঙ্গে, আপনারা INDIA জোটটায়, কিন্তু এই রাষ্ট্রীয় জনতা দল কিন্তু নীতিশ কুমারের সঙ্গে জোট
ছিল। এই নীতিশ কুমারের সঙ্গেই আপনাদের মানে রাষ্ট্রীয় জনতা দল কেন, আমি 95 সালে যখন নীতিশ কুমার জনতা দল থেকে আলাদা হয়ে তখন উনি বানিয়েছিলেন সমতা পার্টি, যখন জর্জ ফার্নান্ডেজ ছিলেন, এবং 95 নির্বাচনে নীতিশ আমাদের কাছে এসেছিলেন, এবং 95 নির্বাচনে আমরা তখন বিহারে একটা ইন্ডিপেন্ডেন্ট অপোজিশন ফোর্স, নীতিশ তখন লালু থেকে আলাদা হয়েছেন, তিনি এসেছিলেন কিছুদিনের জন্য। কিন্তু তখনই আমরা যেটা দেখলাম, 95 নির্বাচনে আমাদেরও 6টা আসনে জিতেছিলাম, নীতিশ কুমারও 6টা আসনে জিতেছিলেন। তারপরেই আমরা দেখলাম যে উনি এবার চলে যাচ্ছেন বিজেপির দিকে, যখন আমরা ওনাকে বলেছি যে এই রাস্তাটা আমরা কোনো উনি তারপরে এদিক গেলেন ওদিক গেলেন, এদিক ওদিক করেছেন। হি ইজ দ্য আলটিমেট সার্ভাইভার ইন ইন্ডিয়ান দেখুন পলিটিক্স। ভারতবর্ষে একজন নাগরিক 8বার না 9বার আমি ভুলেই গেছি যে ওই মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন, ঠিক কথা, বিভিন্ন মানে জোটের সঙ্গে। তো এই নীতিশ কুমার, যাকে লোকে বলতো সুশাসন বাবা, যিনি সবচেয়ে লম্বা সময় বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, লোকে বলে ভালো প্রশাসন চালিয়েছেন, নেশাবন্দি করেছেন, যার জন্য মহিলারা ওনাকে সমর্থন, এখন সব ব্যাপারটা বাইসাইকেল দিয়েছে, এখন পুরো ব্যাপারটাই উল্টো হয়ে গেছে। বিহারের সুশাসনের কথা আর কেউ বলে না, ওটা একটা জোক হয়ে গেছে এখন সুশাসনটা। বিহারে এখন অপরাধীরা, আপনি দেখবেন কিছুদিন আগে একটা সিসিটিভি ফুটেজ দেখা গেল, 5টি ছেলে সকালবেলায় পারস হাসপাতাল, একটা বড় হাসপাতাল পাটনা শহরে, সেখানে কিভাবে তারা বন্দুক নিয়ে ঢুকছে, পিস্তল নিয়ে ঢুকছে, মারছে, মেরে আরামসে, এবং তারা কেউ কিন্তু মুখ ঢাকেনি। অর্থাৎ তাদের এই ভয়টা নেই যে আমরা ধরা পড়তে পারি, আমাদেরকে বাঁচার জন্য অনেক সময় মুখোশ পড়ে লোকে থাকে, তাও কারা করেনি। তাহলে যেখানে অপরাধীরা এত বেশি কনফিডেন্ট, তার মানে তাদের এত ইম্পিউনিটি, তাদের এত প্রোটেকশন, তো সেখানে তো ওটা আজকাল সুশাসন নয়, ওটা সম্পূর্ণ অপরাধীদের রাজ চলছে। এনডিএ, আমরা বিহারে একটা সুন্দর পোস্টার চলছে, লোকে আর এনডিএ লিখছে না, এনডিএর আগে একটা গয় হর্ষ যুক্ত করে দিচ্ছে, গুন্ডা রাজ হয়ে যাচ্ছে এনডিএটা। এই গুন্ডারাজ চলছে, তার বিরুদ্ধে বিহার এবার সম্পূর্ণ লড়বে এবং এটাকে প্রত্যাখ্যান করবে। মুসলমানরা বিহারে ভাগ হয়ে গেছে, একদিকে আপনার আসাদুদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম, অল ইন্ডিয়া মুসলিম এআইএমআইএম, আর আপনি আসাদুদ্দিন ওয়াইসি এআইএমআইএম এ আপনাদের জোটে কি না, মুসলিমরা, আমার মনে হয় মুসলিমদের কোনো ভাগ হয়ে গেছে এমন কোনো কথা নয়। এমআইএম অবশ্যই তারা একটা পার্টি, যদিও তাদের মূল শক্তির জায়গাটা হায়দ্রাবাদ, কিন্তু একটা পার্টি, ভারতবর্ষে গণতন্ত্র আছে, যে কোনো জায়গায় নির্বাচন লড়তে পারেন। 2020-এর নির্বাচনে তাদের 5 জন এমএলএ জিতেছিলেন, পরবর্তীতে তার মধ্যে 4 জন এমএলএ রাষ্ট্রীয় জনতা দলে চলে এসেছে। আপনি যদি দেখেন লোকসভা নির্বাচনে, বা আমার যতদূর মনে পড়ে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে, সেখানে কিন্তু এমআইএম কোনো ভালো রেজাল্ট করতে পারেনি। ফলে এটা রেজাল্ট ভালো না করলেও ভোট কেটেছে, কিছু ভোট কাটলেও আমার মনে হয়, যেমন আমরা একটা সিট জিতেছি গতবার 2020-তে পশ্চিম চম্পারণে, একমাত্র আমরাই জিতেছি জোটের পক্ষ থেকে ওই জেলায়, বাকি পুরো জেলাটা বিজেপির দখলে, এবং সেখানে একজন এমআইএম ক্যান্ডিডেট ছিল, থাকা সত্ত্বেও আমরা কিন্তু 8,000 ভোট পেয়েছিলেন, তবুও আমরা জয়লাভ করতে পেরেছি। তো আমার মনে হয় সেখানে জনগণের বিবেচনাটা সব থেকে গুরুত্বপূর্ণ। রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান, ওদের রাজনৈতিক দল হলো লোক জনশক্তি পার্টি, মাঝে মাঝে মনে হচ্ছে উনি এনডিএর জোটটা ছেড়ে দেবেন, ও কি থেকে যাবে এনডিএতে, না উনি আলাদা? না, আমার তো মনে হয় না ছেড়ে দেবে, কারণ এনডিএতেই এখনই মন্ত্রী, এই মুহূর্তে কোনো এমএলএ নেই, যে কটা এমপি আছে 5 জন সম্ভবত, তারা সবাই এনডিএর এমপি। আমার তো মনে হয় না যে এরা কেউ কালিদাসের মতো নয়, যেখানে যে আছে সেই গাছের সেই ডালটাকে কেটে দাও, ওটাকে রেখে এবারে বার্গেনিংয়ের জন্য তারা অনেক কিছু করে, আরও কি করে বাড়ানো যায় তার জন্য চেষ্টা করছে। প্রশান্ত কিশোর কি করবে? প্রশান্ত কিশোরের নতুন রাজনৈতিক দল, সে হয়তো সিট একটাও পাবে না, কিন্তু ভোট কাটবে কাদের? আপনাদের আইএনডিআই জোট বা এনডিএ জোট? এটাই অনেকে না, আমার মনে হয় দেখুন, ভোটটা ওরকম কারোর কিছু ফিক্স নয়। এবারে যে নির্বাচনটা হবে বিহারে, এই নির্বাচনটা হচ্ছে পরিবর্তনের নির্বাচন, কারণ 20 বছর ধরে একটা সরকার চলছে, সেটা বিহারকে একেবারে শেষ বিন্দুতে পৌঁছে দিয়েছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে যে মাত্রায় আজকে দুর্নীতি, যে মাত্রায় বিহারে হত্যা, লুট, ধর্ষণের ঘটনা ঘটছে, সেটা তো এখন ওরা কেউ বলে জঙ্গল রাজ, মানে আরজেডি সময়টাকে, আজকে লোকে বলছে এটা তো মহাজঙ্গল। ওটা যদি জঙ্গল হয়ে থাকে তাহলে এটা মহাজঙ্গল রাজ, আজকে গুন্ডা রাজ। ফলে আমার মনে হয় লোকে এই পরিবর্তনটা যাতে হয় সেই হিসেবেই ভোটটা দেবে।
ফলে কেউ ভোট কাটবে কি করবে সেটা পরের কথা, কিন্তু মানুষ যখন পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ, পরিবর্তনের ডিসিশন যখন মানুষ নেবে, সেখানে আমার মনে হয় না যে নির্বাচনের রেজাল্ট তার ফলে খুব একটা প্রভাবিত হবে। আমার শেষ প্রশ্ন, 5 বছর আগে 2020-তে আপনারা 19টা আসনে আপনারা লড়েছিলেন এবং 12টা আসনে আপনারা জিতেছিলেন। আপনাদের আজকে 12 জন বিধায়ক বিহারের বিধানসভায়। এইবারে আপনারা 40টা আসন কেন চাইছেন? 40টা আসনের টিকিট কেন চাইছেন? আপনি প্রার্থী কেন রাখতে চান? আমরা যেটা বলেছি যে আমরা বাড়িয়ে বলছি না 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 ইন্ডিয়ার ভেতরে ঝগড়াঝাটি না না, তার জন্য আমরা বলছি না, আমরা কখনো বাড়িয়ে বলিও না। আমরা বলেছি যে 40টা আসনে আমরা নিচে আমাদের প্রস্তুতি চলছে। আমরা যেটা ভেবেছি সেটা হচ্ছে যে গতবারে ইন্ডিয়া জোট, তখন ইন্ডিয়া নামটা ছিল না, মহাগঠবন্ধন, আমরা এত কাছাকাছি এসেও আমরা শেষটা করতে পারলাম না। 12টা সিট বা কিছু সিট কম পড়ে গেল, 12,000 ভোটে আমরা পিছিয়ে থাকলাম। এবার যেন সেটা না হয়, এবার যেন আমরা একটা ডিসাইসিভ একটা মেজরিটি জিততে পারি। সেটা যদি করতে হয় তাহলে গতবারে আমাদের ভালো রেজাল্ট হয়েছে দক্ষিণ বিহারে, 2020-তেও 2024-এর লোকসভাতেও। উত্তর বিহারে আমরা ভালো করতে পারিনি। আমাদের মাথায় হচ্ছে উত্তর বিহারে কী করে ভালো হবে, যে এবং বিহারে মাত্র 12টা জেলায় আমরা লড়েছিলাম, 19টা সিট, কিন্তু সেটা 12টা জেলায়। সেটাকে আমরা এবারে চাই যে আমরা যদি 24টা জেলায় লড়তে পারি তাহলে আমাদের শুধু রেজাল্টটা ভালো হবে তা নয়, যেখানে যেখানে আমরা লড়ি সেটা আশপাশে পুরো ইন্ডিয়া জোটের রেজাল্ট ভালো হয়ে যায়। কংগ্রেসের রেজাল্ট সেখানেই বেস্ট, আরজেডি রেজাল্টটা সেখানেই বেস্ট। তো এইভাবে আমরা ভেবেছি যে কোথায় কোথায় আমরা লড়লে পরে আমাদের নিজেদের তো হবেই, কিন্তু গোটা ইন্ডিয়া জোটের পক্ষে সেটা সব থেকে রাজনৈতিকভাবে ফলপ্রসূ হবে। এইখান থেকেই 40 সংখ্যাটা এসছে, ওপর থেকে হঠাৎ করে কোনো ম্যাজিক দিয়ে 40 সংখ্যাটা আসেনি। নিচ থেকে একটা একটা করে সিট গুনে গুনে জুড়ে আমরা এই 40-এর সংখ্যাটা পৌঁছেছি। বাকি কথা হবে এটা নিয়ে, সবার সাথে কথা বলে ঠিক আমরা হবে। দেখি, আমাদের কয়েক মাস বাকি আছে, আমরা এখনো জানি না কবে বিধানসভা নির্বাচন হবে। আমার ধারণা নভেম্বরের মধ্যে তো করতেই হবে, অক্টোবর নভেম্বরেই হবে, অক্টোবরের শেষের দিকেও শুরু হতে পারে। তো তারপরে আমরা আবার অবশ্যই আবার আসবো। আমরা এই আশাতে আছি যে যেটা মহারাষ্ট্রে হয়েছে সেটা যেন বিহারে না হয়, বিহার যেন এই অশ্বমেধের ঘোড়াকে আটকে দিতে পারে। অনেক ধন্যবাদ। নমস্কার। আপনারা শুনছিলেন দীপঙ্কর ভট্টাচার্য, সাধারণ সচিব CPI-ML, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট লেনিনিস্ট লিবারেশন। ধন্যবাদ, নমস্কার। ফলো করুন inscript.me